আজ আমরা দেখব একজন এতিম হতভাগা বড় হলে জানতে পারে তার বাবা এখনও জীবিত আছে এবং তিনি কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। রক্তের টানে সে বাবার কাছে কোরিয়ায় চলে আসে। তবে কোরিয়ায় আসলে সে বুঝতে পারে সম্পত্তির ভাগ তো দূরের কথা, বরং তার নিজ বাবা তাকে হত্যা করার জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। অপরিচিত শহর, যাকে দেখে সেই তাকে মারতে চায়। পালানোর কোনো রাস্তা নেই, যেদিকেই যায় সেদিকেই মৃত্যু অপেক্ষা করছে। এখন প্রশ্ন হল, এত বছর পর বাবা কেন নিজের সন্তানকে মারতে চাবে? বন্ধুরা, আগেই বলে রাখি, জরুরি কাজ থাকলে সেরে নাও, কারণ গল্প শুরু হলে তোমার সব কাজ সাইডে পড়ে যাবে। কারণ আজ আমরা দেখতে যাচ্ছি অ্যাকশনের সর্বোচ্চ লেভেল। তাই চলো শুরু করা যাক। তো মুভি শুরু হয় এক ভয়ঙ্কর ক্রাইম স্পট দেখিয়ে, যেখানে বেশ কিছু মৃতদেহ পড়েছিল, যাদেরকে এই কিলার বয় নামক ব্যক্তি একাই মেরে ফেলেছে। মূলত এখানে যতগুলো মৃতদেহ দেখা যাচ্ছে, এরা সবাই কিলার বয়কে কিডন্যাপ করেছিল। তাই পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে এর নাম কিলার বয় কেন রাখা হয়েছে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল কিলার বয় কিডন্যাপারদের মেন লিডারকে খুব নির্মমভাবে হত্যা করে। একটি ড্রাইভার দিয়ে তার শরীর চিরে হার্ট বের করে ফেলে। আসলে কিলার বয় একজন পেশাদার হিটম্যান ছিল। এর পরের দৃশ্যে আমরা এই মুভির প্রধান চরিত্র মার্কোকে দেখি। মার্কো মূলত একজন কোপিনো, মানে কারো নাজায়েজ ছেলে। ফলে মার্কোর জীবন মোটেও সহজ ছিল না। এছাড়া তার মা দীর্ঘদিন যাবৎ খুব গুরুতর অসুস্থ, তাই তার চিকিৎসা চালানোর জন্য সে ইলিগাল ফাইটিং, তারপর বেটিং, মোটামুটি শর্টকাট পন্থায় টাকা পাওয়া যায় এমন সব কাজ করে থাকে। এর পাশাপাশি সে তার বাবাকেও খুঁজতে থাকে, যাতে সে তার মায়ের অপারেশন করাতে পারে। মার্কোর এই পৃথিবীতে আপন বলতে শুধু তার মা আর এই এতিমখানাই ছিল, যেখানে সে বড় হয়েছে। মিস্টার কিম এই এতিমখানা পরিচালনা করেন। তিনি মার্কোর বাবাকে খুঁজতে সাহায্য করছে। তবে আজ পর্যন্ত তিনি মার্কোর বাবাকে খুঁজে পায়নি। মার্কো বেশিরভাগ সময় আপসেট থাকত, কারো সাথে তেমন একটা মিশত না, হতাশার কষ্ট নিয়েই তার জীবন পার হচ্ছিল। এখানে রনি তাকে অফার দেয়। সে একটি জুয়েলারি শপে ডাকাতি করবে, তাই মার্কোকে তাদের সাথে যোগ দিতে বলে। তবে মার্কো না করে দেয়। তখন রনি বলে, তোকে বেশি কিছু করতে হবে না, তুই শুধু ওখানকার সিকিউরিটি গার্ডকে সামলাবি আর জুয়েলারি শপের ইলেকট্রিসিটি বন্ধ করে দিবি, এইটুক করলেই হবে, তাতেই তুই সমান ভাগ পাবি। তারপরও মার্কো রাজি হয় না। এরপর সে তার বাসায় চলে আসে। বাসায় এসে মায়ের চিকিৎসার কথা চিন্তা করে রনির প্রস্তাবে রাজি হয়। পরের দিন রাত্রে রনির কথা মতো জুয়েলারি শপের ইলেকট্রিসিটি বন্ধ করতে আসে। তখন দেখা যায় মাইক তার দলবল নিয়ে মার্কোকে মারার জন্য এসেছে। মাইকের সাথে মার্কোর পূর্বের শত্রুতা রয়েছে। প্রাথমিকভাবে মার্কো একাই লড়াই করে, তবে সে যখন বুঝতে পারে এতগুলো লোকের সাথে সে একা পেরে উঠবে না, তখন পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় সে একটি গাড়ির সামনে পড়ে। দেখা যায় গাড়িটি এক অপূর্ব সুন্দরী মেয়ে চালাচ্ছিল। মাইক মেয়েটাকে দেখে এখান থেকে কেটে পড়ে। মেয়েটার জন্য আজ মার্কো জানে বেঁচে গেল। মেয়েটার নাম ছিল জায়ান। এখানে মার্কো বুঝতে পারে জায়ান একজন কোরিয়ান, ফলে সে কোরিয়ান ভাষায় কথা বলে। জায়ান কিছুটা অবাক হয়, কারণ ফিলিপাইনের মানুষ সাধারণত কোরিয়ান ভাষা বোঝে না। তখন মার্কো বলে, অবাক হওয়ার কিছু নেই, আমার বাবা কোরিয়ান ছিল। পরে দেখা যায় জায়ান মার্কোকে হাসপাতালে ভর্তি করে, তার বেশ কিছু পরীক্ষা করায়। যতক্ষণ না সে নিশ্চিত হয় মার্কোর কোনো ক্ষতি হয়নি, ততক্ষণ সে তার সাথেই থাকে। যাওয়ার সময় তাকে কিছু টাকাও দেয়। মার্কোর যেহেতু টাকার প্রয়োজন ছিল, তাই সে আর না করে না, টাকাগুলো নিয়ে নেয়। হাসপাতাল থেকে বের হবার সময় তার কাছে মিস্টার কিমের ফোন আসে। সাথে সাথে মার্কো দেখা করতে চলে আসে। মিস্টার কিম জানায়, তোর জন্য একটা ভালো খবর আছে। আমরা এতদিন ধরে তোর বাবাকে খুঁজছিলাম, অথচ দেখ, তোর বাবাই তোকে খুঁজে বের করেছে। এটা শুনে মার্কো প্রচণ্ড খুশি হয়। সে জানতে চায় উনি কবে আসবেন। মিস্টার কিম বলেন, খুব শীঘ্রই। পরে দেখা যায় মার্কোর বাবা তার ম্যানেজারকে পাঠায় মার্কোকে কোরিয়ায় নিয়ে যাওয়ার জন্য। ম্যানেজার বলে, তোমার বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তাই উনি আমাকে পাঠিয়েছেন, তোমাকে এখনই আমাদের সাথে যেতে হবে। এখানে অদ্ভুত বিষয় হলো, তারা ইতিমধ্যেই মার্কোর পাসপোর্ট, ভিসার সব কিছু রেডি করে ফেলেছে। এমনকি মার্কো এখানে না থাকলে তার মায়ের দেখাশোনার জন্য একজন নার্সকেও নিয়ে এসেছে। তাদের এত তাড়াহুড়া কিছুটা সন্দেহের জন্ম দেয়, তবে মার্কো বিষয়টাকে সন্দেহের চোখে দেখে না। এখানে আরও একটা অদ্ভুত বিষয় হল, কিলার বয় দূর থেকে মার্কো ও এই লোকগুলোর উপর নজর রাখছিল। এখন কিলার বয় যেহেতু এর সাথে যুক্ত, তার মানে খুন খারাপই তো অবশ্যই হবে। এর পরের দৃশ্যে আমরা মার্কোর বড় ভাই হানকে দেখি। দেখা যায় হান এখানে দুজন ব্যক্তিকে মারার জন্য এনেছে। এ হলো হানির পুরনো অ্যাকাউন্টেন্ট, আর এ হলো কোরিয়ার সবচাইতে জনপ্রিয় নিউজপেপারের সিইও। হান একে একে দুজনকে শ্যুট করে মেরে ফেলে।
তাদের দোষ ছিল নিউজপেপারের সিইও হানের বিরুদ্ধে একটি আর্টিকেল পাবলিশ করেছিল, আর ওই আর্টিকেলের তথ্য তার অ্যাকাউন্টেন্ট তাকে দিয়েছিল। এর জন্যই তাদের দুজনকে মেরে ফেলেছে। বলে রাখা দরকার, হান কোনো সাধারণ ব্যক্তি না। তাদের পরিবার ছিল কোরিয়ার সবচাইতে ধনী পরিবার। এরপর এখানে একটি মেডিকেল টিম আসে, যারা সবাই হানের সামনে নত হয়ে দাঁড়িয়ে থাকে। হান ডাক্তারকে বলে, ওরা রওনা দিয়েছে, তাই সবকিছু রেডি করো, এবার যেন আমায় হতাশ না হতে হয়। ডাক্তার লক্ষ্য করেন মৃতদেহ দুটো হানের বডিগার্ডরা প্যাকিং করছে, তবে তারা এটা দেখার পরও চুপচাপ এখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যানেজার মার্কোকে নিয়ে কোরিয়ার উদ্দেশ্যে প্লেনে উঠেছে। দেখা যায় প্লেনে কিলার বয়ও ছিল। পরে ম্যানেজার ও তার সহকারীরা ঘুমিয়ে গেলে কিলার বয় মার্কোর কাছে আসে। সে মার্কোকে বলে, তোমার কাছে অদ্ভুত লাগছে না? ওরা তোমাকে বিজনেস ক্লাসে করে নিয়ে যাচ্ছে, রাতারাতি তোমার পাসপোর্ট ভিসা তৈরি করে ফেলেছে। তোমার কি এতে মোটেও সন্দেহ হচ্ছে না? মার্কো তাকে আগে কখনোই দেখেনি, তাই একজন অপরিচিত ব্যক্তি তার সাথে কথা বলছে, এতে সে কিছুটা অবাক হয়। মার্কো জানতে চায়, আমি কি তোমায় চিনি? তখন কিলার বয় উত্তরে বলে, আচ্ছা, তুমি এখনও বুঝতে পারোনি আমি কে। তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। মার্কো তার কথা শুনে বিরক্ত হচ্ছিল। তখন এয়ার হোস্টেস কিলার বয়কে তার সিটে যেতে বলে। যাওয়ার সময় সে মার্কোর কানে কানে কিছু একটা বলে যায়, যেটা শুনে মার্কো খানিকের জন্য ঘাবড়ে যায়, যদিও পরে তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এরপর কোরিয়ায় আসলে আমরা মার্কোর ছোট বোন জ্যানকে দেখি, যার সাথে জায়নকে দেখা যায়। তবে এবার জায়নকে দেখে বোঝার উপায় নেই সে আগের জায়ন নাকি অন্য কেউ। এখানে জায়নের সাথে জ্যানের একটা ডিল হয়, তবে কি ডিল হয় সেটা আমাদের বুঝতে দেওয়া হয় না। এরপর দেখা যায় ম্যানেজার মার্কোকে নিয়ে যাওয়ার সময় কিলার বয় তাদের গাড়ির পিছু করে। তখন কিলার বয় মার্কোকে ইশারায় সিট বেল্ট লাগাতে বলে। তবে মার্কো সিট বেল্ট কি লাগাবে, সে তাকে দেখে তাজ্জব হয়ে যায়। তখন কেউ কিছু বুঝে ওঠার আগেই কিলার বয় ড্রাইভার ও ম্যানেজারকে শ্যুট করে, ফলে মার্কোর গাড়ির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এর পরে দেখা যায় কেউ বা কারা হানকে ফোন করে মার্কোর বিনিময়ে $1 কোটি চায়। হান শুধু জিজ্ঞেস করে, তোরা কারা? তবে ফোনের ওপাশ থেকে তাকে আর কিছুই জানানো হয় না। এদিকে মার্কোর জ্ঞান ফিরে আসলে সে অস্পষ্ট চোখে দেখতে পায় গাড়িতে যারা এখনও বেঁচে ছিল, কিলার বয় তাদের শ্যুট করে মেরে ফেলে। পরে মার্কো গাড়ি থেকে বের হলেই লক্ষ্য করে কিলার বয় রিল্যাক্স মুডে বসে তার জন্য অপেক্ষা করছে। এবার মার্কো কিলার বয়কে দেখে প্রচণ্ড ভয়ে থাকে, তবে কিলার বয় রিল্যাক্স ভঙ্গিতে বলে, ভয় পাওয়ার কিছু নেই। মার্কো ভয়ে ভয়ে বলে, তুমি আমায় কেন মারতে চাও? কিলার বয় উত্তরে বলে, এটা এখন তোমায় বোঝানো একটু কষ্টকর। তুমি এমনিতেও ধীরে ধীরে সব বুঝে যাবে। তাছাড়া আমি তো তোমায় প্লেনে থাকতেই বলেছি, তুমি কোরিয়ায় মরতে যাচ্ছ। এটা শুনে মার্কো আরও ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন বাঁচার জন্য জঙ্গলের ভিতরে দৌড় দেয়। তবে কিলার বয় এতে মোটেও তাড়াহুড়ো করে না, বরং মার্কোকে পালাতে দেখে সে মুচকি হাসি দেয়। পরে দেখা যায় মার্কো দৌড়াতে থাকে, আর কিলার বয় তার গাড়ি নিয়ে ধীরে সুস্থে পিছু করে। তার কোনো তাড়াহুড়ো ছিল না। মার্কো দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়, তবুও হার মানে না, বরং সে এখান থেকে নিচে লাফ দেয়। তখন মার্কো একটুর জন্য গাড়ির নিচে চাপা পড়া থেকে বেঁচে যায়। সে তারপরেও কিলার বয়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। এবার কিলার বয়ও তার পিছু নেয়, তবে বৃষ্টি নেমে আসায় সে আর মার্কোর পিছু করে না। সে ইচ্ছা করে মার্কোকে যেতে দেয়। অন্যদিকে দেখা যায় মার্কোর বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ। সে লাইফ সাপোর্টে বেঁচে আছে। ডাক্তারের টিম হানকে জানায় সব প্রস্তুতি হয়ে গেছে। তখন হান তার বাবাকে কিছুটা বিরক্ত স্বরে বলে, আপনি চিন্তা করবেন না, আমি নিজে আপনার না জায়েদ ছেলেকে নিয়ে আসব। এদিকে মার্কো টেলিফোন বুথ থেকে ম্যানেজারের দেওয়া ভিজিটিং কার্ডে থাকা নাম্বারে ফোন করে। তখন তার কথা হয় জায়নের সাথে। জায়ন বলে, তুমি যেখানে আছো ওখানেই থাকো, আমি আসছি। জায়ন তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে নেয়। এদিকে মার্কো দেখতে পায় কিলার বয় আবারও চলে এসেছে। মার্কো পালানোর জন্য এবার চিপা গলি দিয়ে দৌড়াতে থাকে। দেখা যায় কিলার বয় তাকে ধরার আগেই জায়ন সময়মতো এসে মার্কোকে উদ্ধার করে নিয়ে যায়। ফলে আরও একবার মার্কো কিলার বয়ের হাত থেকে বেঁচে যায়। জায়ন মার্কোকে বলে, তুমি কি আমায় চিনতে পেরেছ? তখন মার্কোর মনে পড়ে, এ তো সেই মেয়েটা যার গাড়ির সাথে তার ধাক্কা লেগেছিল। মার্কো বলে, তোমরা কারা, আমার সাথে এসব কেন করছ? জায়ন উত্তরে বলে, এত জলদি কিসের, মরার আগে সব জানতে পারবে। তখনই জায়ন লক্ষ্য পড়ে হানের গাড়িবহর সামনে দিয়ে আসছে। হান মার্কোকে জায়নের সাথে দেখে তার পিছু নেয় এবং জায়নকে ফোন দিয়ে জানতে চায়, তুমি এটা কি করছ? আমি তোমাদের ওকে আমার কাছে নিয়ে আসতে বলেছিলাম, তাহলে ওকে আমার কাছে না এনে কোথায় নিয়ে যাচ্ছ?
জায়ন উত্তরে বলে, সরি, আমি এখন আর তোমার হয়ে কাজ করি না। এটা বলেই ফোন কেটে দেয়। হান জায়নের পিছু ছাড়ে না। তবে জায়ন কোনো কাঁচা প্লেয়ার ছিল না। সে আচমকা চলন্ত গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে চলে যায়। ফলে হানের গাড়ি বহর থেমে যায়। তখন এই সুযোগে তাদের পিছু ফেলে কিলার বয় জায়নের পিছু নেয়। আবারও কিলার বয়কে দেখে মার্কো তাজ্জব হয়ে যায়। জায়ন ইশারায় কিলার বয়কে সামনে দেখতে বলে। সে যখন সামনে তাকায়, দেখা যায় কিলার বয় মাত্র 1 সেকেন্ডের জন্য ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হতে বেঁচে যায়। এই রকম অভিজ্ঞতা আসলেই খুবই ভয়ঙ্কর। কিলার বয়ের গাড়ির গতি কমে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে জায়ন তার গাড়ি মেইন রোড থেকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ফলে কিলার বয় ও হান সবাই জায়নকে হারিয়ে ফেলে। গাড়ি জঙ্গলের ভিতরে নিয়ে আসায় মার্কো জায়নের কাছে জানতে চায়, বাবা কোথায়? আমি ভেবেছিলাম তুমি আমায় বাবার কাছে নিয়ে যাবে। জায়ন উত্তরে বলে, তোমার কি জানা আছে তোমার বাবা কোরিয়ার সবচাইতে ধনী ব্যক্তি? এমনকি সে কত টাকার মালিক এটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি হয়তো ভেবেছ তোমার বাবা কোনো ছোটখাটো ব্যক্তি হবে। সত্যি বলতে, এটা যদি হতো তাহলে তুমি অনেক সৌভাগ্যবান হতে। তোমার বাবা এবং তোমার ভাই অনেক তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ তোমার বাবা চেয়ারম্যান হান মারা গেলে সমস্ত সম্পত্তি তোমার সৎ বোনের নামে হয়ে যাবে, তোমার ভাই কিছুই পাবে না। কারণ তোমার বাবা অসুস্থ হয়ে পড়লে কৌশলে তার কাছ থেকে তোমার বাবার তৃতীয় স্ত্রী সমস্ত সম্পত্তি তোমার সৎ বোনের নামে দলিল করে নেয়। তাই তোমার ভাইয়ের জন্য তোমার বাবার বেঁচে থাকা খুব জরুরি। জায়ন মার্কোকে বলে, এবার তো পুরো ঘটনা বুঝতে পারছ? মার্কো বলে, না, বুঝতে পারছি না। এইসবের মধ্যে আমার এখানে আনার কারণ কি? জায়ন জানায়, তোমার বাবা হার্টের রোগী, তাই তোমার বাবার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। একমাত্র তোমার হার্টই তোমার বাবাকে বাঁচাতে পারবে, আর এজন্যই তোমাকে কোরিয়ায় আনা হয়েছে। মার্কো পুরো ব্যাপারটা বোঝার পরে একদম স্তব্ধ হয়ে যায়। হায় রে, এ কেমন ভাই আর এ কেমন বাবা! জায়ন মার্কোকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে। তবে গুলি করার আগে সে বলে, ভাবছ আমি কে, তাই তো? আমায় তোমার বোন হায়ার করেছে। এটা বলেই জায়ন শ্যুট করতে যাবে, তখনই কিলার বয় পিছন থেকে সোজা গাড়িতে ধাক্কা দেয়। এই সুযোগে মার্কো কোনো রকমে গাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভেতরে পালায়। পেছন থেকে জায়ন এলোমেলোভাবে তার দিকে শ্যুট করে। তখন একটা গুলি মার্কোর পায়ে লাগে, তবুও সে দৌড়াতে থাকে। জায়ন কিলার বয়কেও লক্ষ্য করেও শ্যুট করে। শ্যুট করতে করতে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন সে বন্দুক রিলোড করার আগেই কিলার বয় তাকে গান পয়েন্টে নেয়। কিলার বয় বলে, তুই আমার গাড়ির 12টা বাজিয়েছিস। এটা বলেই সে জায়নকে শ্যুট করে দেয়। অন্যদিকে মার্কো যে দিক দিয়ে পালাচ্ছিল সেই দিক দিয়েই হান যাচ্ছিল। ফলে হান খুব সহজেই মার্কোকে পেয়ে যায়। মানে মার্কো যেদিকেই যায় সেদিকেই তা মৃত্যু অপেক্ষা করছে। হান মার্কোকে বলে, আর কত পালাবি? তুই কি আমায় চিনিস? আমি তোর বড় ভাই, চল এবার বাবার কাছে যাওয়া যাক। মার্কো পালাতে পালাতে ক্লান্ত, তাই সে এবার হার মেনে নেয়। হান মার্কোকে তাদের বাবার কাছে নিয়ে আসে। মার্কো তার বাবাকে প্রথমবারের মতো দেখে মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন হানের কথা মতো তার বডিগার্ডরা জোর করে মার্কোর শরীরে বেহুশির ইঞ্জেকশন পুশ করে। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ডাক্তারের টিম প্রস্তুত। হার্ট ট্রান্সপ্লান্ট করতে পুরো 9 ঘন্টা সময় লাগবে, তাই হান চিন্তামুক্ত হয়ে শাওয়ার নিতে যায়। তবে এই দিকে অপারেশন শুরু করার আগেই মার্কোর জ্ঞান ফিরে আসে। ডাক্তার ভেবে নেয় হয়তো অ্যানেস্থিসিয়া ঠিকমতো দেওয়া হয়নি, তাই তাকে আবারও অ্যানেস্থিসিয়া দিতে বলে। তখন একজন ডাক্তার মার্কোকে অ্যানেস্থিসিয়া দিতে গেলে সে অ্যাক্সিডেন্টলি মেইন ডাক্তারকে অ্যানেস্থিসিয়া ইনজেক্ট করে ফেলে। ফলে ডাক্তার সাথে সাথে বেহুশ হয়ে যায়। পরিস্থিতি বোঝার জন্য দুজন গার্ড ভিতরে আসে। দেখা যায় অ্যানেস্থিসিয়া পুশ করার ডাক্তারটি একে একে দোনো গার্ডকে মেরে ফেলে। এটা দেখে ভয়ে সকল ডাক্তার এখান থেকে বেরিয়ে যায় একজন বাদে। আরও দুজন গার্ড ভিতরে আসলে সেই ডাক্তার প্রথমে দরজা বন্ধ করে, তারপর এক এক করে এদেরও মেরে ফেলে। পরে মার্কোকে জাগায়। তখন দেখা যায় ডাক্তারের পোশাকে মূলত কিলার বয় ছিল। কিলার বয় মার্কোকে তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হতে বলে এবং ভিতরে যেই আসার চেষ্টা করে তাকেই সে মেরে ফেলে। এদিকে মার্কো তার বাবাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি সত্যি আমার বাবা? তখন তার বাবা চোখ নাড়িয়ে সাড়া দেয়। মার্কো বলে, একজন বাবা কিভাবে তার সন্তানের সাথে এমনটা করতে পারে? মার্কো তার ক্ষোভ, কষ্ট সব তার উপরে ঝেড়ে ফেলে। এদিকে হান সকল গার্ডদের নিয়ে দরজার সামনে চলে আসে। সে কিলার বয়কে উদ্দেশ্য করে বলে, তোরা কারা? তোরা কি চাস? তখন কিলার বয় ইংলিশে উত্তর দেয়, কিন্তু ছাতার মাথা হান ইংলিশ জানত না। তাই সে বলে,
ইংলিশ বাদ দিয়ে আমাদের ভাষায় বল তাদের কি চাই। আচ্ছা, তুই সেই ব্যক্তি না তো যে আমার কাছে $1 কোটি চেয়েছিলি? কিলার বয় উত্তরে বলে, হ্যাঁ তুই ঠিক ধরেছিস, আমি সেই ব্যক্তি। হান প্রচণ্ড রাগান্বিত ছিল, তবে কিছু করার ছিল না। এখানে মার্কো কিলার বয়কে বলে, এবার তুমি কি করবে? এখান থেকে কিভাবে বের হবে? মার্কোর দিকে বন্দুক তাক করে মুচকি হেসে বলে, কেন তুই আছিস না? এরপর সে মার্কোকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। হান কিলার বয়কে বলে, তোর তো জানা উচিত এত অল্প সময়ের মধ্যে $1 কোটি ম্যানেজ করা সম্ভব না। কিলার বয় উত্তরে বলে, আমার হাতে যথেষ্ট সময় আছে, তুই ব্যবস্থা কর। হান বলে, ঠিক আছে, আমি তোকে $50 লাখ দিব, এতেই ডিল ফাইনাল কর। কিলার বয় বলে, টাকা অর্ধেক হলে তোর ভাইকেও অর্ধেক পাবি। হান বলে, তোরটাও থাক, আমারটাও থাক, 75 লাখে ডিল ফাইনাল কর। ঠিক তখনই পিছন থেকে জ্যান মার্কোকে লক্ষ্য করে বন্দুক দাগ করে, তবে শ্যুট করার আগে কিলার বয় জ্যানকে দেখে ফেলে, ফলে সে মার্কোকে বাঁচাতে সক্ষম হয়। তবে এখানকার পরিস্থিতি পাল্টে যায়। জ্যান গুলি চালানোর সাথে সাথে হানের বডিগার্ডরাও ফায়ারিং শুরু করে, ফলে পুরো অপারেশন থিয়েটার ঝাঁঝরা হয়ে যায়। হান তার লোকদের তাড়াতাড়ি ফায়ারিং বন্ধ করতে বলে, কারণ ভিতরে তার বাবাও রয়েছে। এখানে কিলার বয় পায়ে একটি গুলি লাগে, তবে এর চাইতে খারাপ খবর হল মার্কোর বাবার গায়েও গুলি লেগেছে। এটা দেখে তারা প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ ওনার যদি কিছু হয় তাহলে তাদের এখান থেকে বেঁচে ফেরাটা সম্ভব হবে না। কপাল ভালো, মার্কোর বাবা এখনও জীবিত ছিল। কিলার বয় লক্ষ্য করে এই পুরো অপারেশন থিয়েটারে অনেকগুলো ক্যামেরা রয়েছে। এটা দেখে সে মার্কোকে বলে, দোস্ত রেডি হ, ওরা এখনই চলে আসবে। এদিকে হান যখন জানতে পারে তার বাবার গায়ে গুলি লেগেছে, সে প্রচণ্ড রেগে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। তবে কিলার বয় এবারও মার্কোকে সামনে রাখে এবং হানের বাবার দিকে বন্দুক তাক করে। তখন হান আরও রেগে যায়। সে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাবার দিকে বন্দুক তাক করেছিস? কিলার বয় বলে, তোর বাবা এখনও বেঁচে আছে, তবে কতক্ষণ থাকবে সেটা বলা যাচ্ছে না, তাই তাড়াতাড়ি কর। এখানে কিলার বয় হানের দুটি অ্যাকাউন্টের কথা বলে জানতে চায়, তুই কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবি? মূলত কিলার বয় হানের ব্যাপারে খুব ভালোভাবে হোমওয়ার্ক করে এসেছে। সে ভালো করেই জানত হান তার টাকা কোথায় লুকিয়ে রেখেছে। হানের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে টাকা ট্রান্সফার করতে রাজি হয়। কিলার বয় তার মোবাইল দেখিয়ে বলে, এই অ্যাকাউন্ট নম্বরে টাকা ট্রান্সফার কর। উপায় না থাকায় হান টাকা ট্রান্সফার করে দেয়। কিছুক্ষণের মধ্যেই কিলার বয়ের অ্যাকাউন্টে পুরো $1 কোটি চলে আসে। টাকা চলে আসলে সে মার্কোকে হানের হাতে তুলে দেয়। তবে তাকে নিয়ে যাওয়ার সময় কিলার বয় মার্কোকে উদ্দেশ্য করে বলে, দোস্ত চিন্তা করিস না, আজ তোর মৃত্যু হচ্ছে না। পরে সে হানের কাছে পারমিশন চায়, তাহলে আমি এখন যাই? হান চুপচাপ রাস্তা ছেড়ে দেয়। যাওয়ার সময় কিলার বয় হানের কানে কানে বলে, চিন্তা করিস না, তোর টাকার খুব ভালো ব্যবহার হবে। এই উছিলায় তুই অনেক সোয়াব পাবি। তবে কি হান তাকে এত সহজে যেতে দিবে? কোনোদিনই না। সে বন্দুক তাক করে বলে, এত জলদি কিসের? কিলার বয় বলে, আমাকে মারলেই তুই কি তোর টাকা পাবি? হান উত্তরে বলে, টাকা না পাই, তবে তুই যদি আজ এখান থেকে জীবিত ফিরে যাস তাহলে আমার ইজ্জত চলে যাবে। সবাই বলবে, কোথাকার এক ছেলে এসে আমার ঘরে ঢুকেছে, আমাকে লুট করেছে, আমি কিছুই করতে পারিনি। এতে পুরো শহর আমার উপরে হাসবে, তাই তোকে মরতে হবে। কিলার বয় বলে, অপমান ঠিক আছে, সেটা না হয় সহ্য করে নিলি, কিন্তু তার বিপরীত রয়েছে মৃত্যু। হান হেসে বলে, আরে গাধা, বন্দুকের সামনে তুই দাঁড়িয়ে আছিস, আমি না। তখন কিলার বয় উচ্চস্বরে মার্কোকে উদ্দেশ্য করে বলে, মাটিতে শুয়ে পড়। এটা বলেই কিলার বয় যা শুরু করে সেটা বলে বোঝানোর মতো না। মিনিট খানিকের মধ্যে একে একে হানের প্রতিটি বডিগার্ডকে মেরে ফেলে। হাতের কাছে যা পায়, বন্দুকের গুলি শেষ না হওয়া পর্যন্ত বন্দুক দিয়ে মারে, গুলি শেষ হলে যা পায় তাই দিয়ে মারতে থাকে। কিলার বয়ের এই রূপ দেখে হান পুরোই হতবাক হয়ে যায়। এটা মানুষ নাকি অন্য কিছু? দেখা যায় 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো রুমে লাশের বন্যা বয়ে যায়। এমনকি হানও রেশে পায় না। হান মরার আগে বলে, তুই এত ভালো ফাইট করিস, তোর তো অন্য কোথাও হওয়া উচিত ছিল। মোটামুটি এখানে ছোটখাটো তুফান হয়ে গেছে। এতক্ষণ মারামারি করার পর কিলার বয়ের মনে পড়ে তার তো পায়ে গুলি লেগেছিল, মানে এতক্ষণ তার খেয়ালই ছিল না। এখন এমন অবস্থা, সে সাপোর্ট ছাড়া হাঁটতেও পারছে না। যাওয়ার আগে মার্কো মায়া দৃষ্টিতে হানের দিকে তাকিয়েছিল। তখন কিলার বয় বলে, ওকে দেখে মায়া করিস না, ও তোর কিছুই হয় না। পরে এখান থেকে বের হবার সময় কিলার বয় লক্ষ্য করে দেয়ালের ওপাশে কেউ লুকিয়ে আছে। সে বলে, বের হয়ে আয়, তোর ছায়া দেখা যাচ্ছে। দেখা যায় জ্যান মার্কোকে মারার জন্য বন্দুক নিয়েও প্রস্তুত ছিল। কিলার বয় বলে, তুমি এসব কি করছ? তোমার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। তুমি এবং তোমার মা এখন থেকে এই সমস্ত সম্পত্তির মালিক,
সুতরাং সেলিব্রেট করো আর আমাদের যেতে দাও। জেন বলে, তুমি যেতে পারো, কিন্তু এই নাজায়েজকে মরতে হবে, কারণ ও যদি পরে এসে সম্পত্তির ভাগ চায়। এটা শুনে মার্কো রেগে সজোরে জ্যানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তখন জ্যান কিলার বয়কে উদ্দেশ্য করে বলে, ওকে মারার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? আমি তোমাকে হায়ার করতে চাই। কিলার বয় বলে, দাঁড়াও, একটু ভাবতে দাও। আমার এখন যে অবস্থা, তাতে আমার মিনিমাম ফি হবে। ছি, আমি এসব কি বলছি? আচ্ছা, তোমাদের এই বংশে কি একটারও মনুষ্যত্ব বোধ নেই? সে মার্কোকে উদ্দেশ্য করে বলে, তোর কপাল ভালো, তুই এদের কেউ না। এটা শুনে মার্কো পুরোই কনফিউজড। কিলার বয় বলে, অবাক হওয়ার কি আছে? একটু আগে তো বললাম, এরা তোর কিছুই হয় না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই সব কিছু শুরু হওয়ার আগে জায়ন কিলার বয়কে চেয়ারম্যান হানের আসল নাজায়েজ ছেলেকে খোঁজার জন্য হায়ার করে, কারণ ফিলিপিনে কিলার বয়ের ভালো নেটওয়ার্ক ছিল। তবে কিলার বয় যখন বুঝতে পারে চেয়ারম্যান হানের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, তখন সে ভিন্ন প্ল্যান করে। মিস্টার কিমের সাথে দেখা করলে তার কাছ থেকেই মার্কোর পুরো ডিটেলস পেয়ে যায়। এরপর কিলার বয় জায়নকে মার্কোর ব্যাপারে জানায় যে মার্কোই চেয়ারম্যান হানের নাজায়েজ ছেলে। এমনকি সে হসপিটালের সকল রিপোর্টও বদলে দেয়, যাতে করে তারা মার্কোকেই চেয়ারম্যান হানের নাজায়েজ ছেলে মনে করে। মোট কথা হল, মার্কো এই বিপদে পড়েছে একমাত্র কিলার বয়ের সাজানো প্ল্যানের কারণে। এটা জানার পর মার্কো প্রচণ্ড রেগে যায়। সে রীতিমতো কিলার বয়কে মেরে ফেলতে চায়। তখন কিলার বয় বলে, এত রাগের কিছু নেই, এই টাকা দিয়েই তোর মায়ের অপারেশন হবে। তুই এখানে যে আছিস, এটা জুয়েলারি শপে চুরি করার চাইতে ভালো। এছাড়া আমিও তোর মতো একজন কপি ন। এটা শুনে মার্কো থমকে যায়। মুহূর্তেই তার রাগ পানি হয়ে যায়। এরপর তারা বাংলো থেকে বেরিয়ে আসে। কিলার বয়ের পায়ের অবস্থা ভালো ছিল না, তাই সে মার্কোকে গাড়ি চালাতে বলে। এর পরের দৃশ্যে দেখা যায় কিলার বয়ের টাকা দিয়ে মিস্টার কিম তার এতিমখানা আরও বড় করে নির্মাণ করে এবং মার্কোর মায়ের অপারেশন করা হয়। মার্কো এখন অনেকটা চিন্তামুক্ত। সে জীবনটাকে আবার নতুন করে উপভোগ করার সুযোগ পেয়েছে। এই অনুভূতি ছিল একদম আলাদা। বন্ধুরা, আজকের মুভি এখানেই শেষ করলাম। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সবাই ভালো থাকবে।